গত সপ্তাহে আমাদের বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষামন্ত্রী একটি ঢাকায় গোলটেবিল বৈঠকের আলোচনা শেষে সেই আলোচনার যে গোলটেবিল বৈঠক সেখানে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, কোন বিষয়গুলো নিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন বা কোনগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন সেই সকল বিষয়ে সাংবাদিকদের একটি ব্রিফ করেছিলেন। তো সেই ব্রিফের বিষয়টি নিয়ে আমি একটা ভিডিও এখানে শেয়ার করেছিলাম সবার সাথে। তো সেখানে অনেকেই কমেন্ট করেছিলেন, এখনও কমেন্ট করছেন যে আমরা বিভিন্ন সময় এই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে শুধু আশ্বাস শুনেছি, আমাদের সাথে বিভিন্ন সময়ে শুধু তামাশাই করা হয়েছে। কখনোই শিক্ষকদের বিভিন্ন যৌক্তিক দাবির বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সবসময় শুধু রিসার্চ করা হবে, রিসার্চ করা হচ্ছে, আমরা আলোচনা করব, এই বিষয়গুলো নিয়েই সবসময় তারা সীমাবদ্ধ ছিল। এই আশ্বাস দিয়েই আমাদের শিক্ষকদেরকে সবসময় একটা আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে এবং শিক্ষকদের সাথে এক ধরনের তামাশা করা হয়েছে। তো সেই যে ভিডিওটি, সেখানে শিক্ষামন্ত্রী যে কথাগুলো বলেছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, সেগুলোই আমি এখানে শেয়ার করেছিলাম সবার সাথে হুবহু। তো অনেকেই সেই কথাগুলোকে একেবারে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, কেউ আবার বিগত দিনে যেরকম আশ্বাস দেওয়া হয়েছে শুধু সেই এবারও তারা সেটাই ভেবেছেন যে শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয় থেকে সবসময় আশ্বাস শোনানোই হচ্ছে, ভবিষ্যতে আশ্বাসই শোনানো হবে। তাদের কথায় যে এই কমেন্টগুলো থেকে যেটা বোঝা যাচ্ছিল যে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কথায় এখন আর মানুষ বা শিক্ষকরা ভরসা রাখতে পারছেন না, বিশ্বাস করতে পারছেন না। তো গত 4 তারিখে মাননীয় শিক্ষামন্ত্রী আবার তিনি কিন্তু বিভিন্ন অনুষ্ঠানেই তাকে সাংবাদিকরা এই প্রশ্ন করে থাকেন এবং তিনি সকল জায়গায় এই প্রশ্নে জর্জরিত হয়ে থাকেন যে এখন শিক্ষার উন্নয়নের জন্য কি করা যেতে পারে এবং বাংলাদেশের সারা পৃথিবীর প্রেক্ষাপটে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রেক্ষাপটেও যদি আমরা ধরি, একেবারে আমাদের চেয়ে দরিদ্র যে রাষ্ট্রগুলো, আমাদের চেয়ে অর্থনৈতিকভাবে দুর্বল হচ্ছে পাকিস্তান, শ্রীলঙ্কা, অন্যান্য যে অনেক দেশ রয়েছে যারা আমাদের চেয়ে অর্থনৈতিকভাবে খুব দুর্বল, তাদের দেশেও শিক্ষকদের যে মর্যাদা তার তুলনায় বাংলাদেশের শিক্ষকদের মর্যাদা অনেক অনেক বেশি কম। তো এই প্রশ্নগুলো কিন্তু তাকে করা হয়। সেজন্য তিনি গত 4 তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের যে একটি ফেসবুক পেজ রয়েছে সেখানে তিনি একটি পোস্ট করেছেন। তো সেই শিক্ষা মন্ত্রণালয়ের পোস্ট যেটি ছিল, সেখানে পোস্ট ছিল এরকম যে শিক্ষকদের জীবন মান উন্নয়নের জন্য শিক্ষা মন্ত্রণালয় খুব দ্রুত কাজ করে যাচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষামন্ত্রী এই শিক্ষকদের যে বেতন বৃদ্ধি করে শিক্ষকদের মর্যাদা এবং বেতন বৃদ্ধি বিষয় নিয়ে খুব দ্রুত কাজ করছেন। তো এখন এই গোলটেবিল বৈঠকের পরে যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোতে যদি আমরা বিশ্বাস নাও করি, সেখানে এই যে তাদের ফেসবুক পেজে কথা বলা অথবা সাংবাদিকদের সামনে যখন শিক্ষামন্ত্রী কোনো কথা বলছেন, সেগুলো কিন্তু অন রেকর্ড। তবে এখানে আমি এর আগেও বলেছিলাম যে অন রেকর্ডেড কথা বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সহ এই ধরনের এলিট পার্সন যারা থাকেন রাষ্ট্রের, তারা যখন কোনো একটি বিষয়ে কথা বলেন বা কোনো একটা বিষয়ে মানুষকে আশ্বাস দেন, সেই কথাটি কিন্তু তারা যদি ভুলে যান, সেই কথাটি যদি তারা ঘোরানোর চেষ্টা করেন, সেটাকে যদি মিথ্যায় পরিণত করার চেষ্টা করেন বা মিথ্যায় পরিণত হয়ে যায়, তখন কিন্তু তাদের আসলেই একটা ইজ্জতের বিষয়, তাদের একটা মান সম্মানের বিষয়। কারণ হচ্ছে গত বছর শিক্ষকরা যখন ঢাকাতে 22 থেকে 23 দিন আন্দোলন করেছিল, সেই আন্দোলনের প্রেক্ষাপটে কিন্তু যেটা বলা হয়েছিল, শিক্ষকদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে এবং খুব শীঘ্রই এগুলো বাস্তবায়ন করা হবে। এই আশ্বাস দিয়েই কিন্তু আন্দোলন থেকে শিক্ষকদেরকে শ্রেণীকক্ষে ফেরানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে যেটা দেখা গিয়েছে, সেই ধরনের কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি বা সেই যে আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাসগুলো কোনো কিছুই পূরণ করা হয়নি। যার কারণে বিভিন্ন সময় যখন শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী যখন কোনো বিষয়ে আশ্বাস দেন অথবা যে এটা করা হচ্ছে বা করব এরকম কথা যখন বলেন, তখন কিন্তু মানুষ এগুলোকে ঠাট্টা করে এগুলোকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন বা কেউ এগুলোতে একেবারেই কর্ণপাত করেন না, এগুলো একদমই কানে নিতেও চান না। তো এখন আমার কথা হচ্ছে, এই যে এটাকে মাননীয় কোনো মন্ত্রী হোক অথবা প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কোনো যদি তার প্রতিনিধি যখন কোনো একটা ওয়াদা করে থাকেন মানুষের, যেমন প্রত্যেক নির্বাচনের আগে কিন্তু একটা ইশতেহার দেওয়া হয় যে কী কী কাজগুলো নির্বাচিত হলে তারা করবেন, কোন দায়িত্বগুলো তারা পালন করবেন, কোন
সফলতাগুলো তারা মানুষকে দেখাবেন। যখন মেয়াদ শেষ হয়ে যায় তখন কিন্তু সাংবাদিকরা এবং মানুষ চুলচেরা বিশ্লেষণ করে যে ইশতেহারগুলো আগে দিয়েছিল সেই ইশতেহারগুলো তারা পূরণ করতে পেরেছে কিনা। এবং মেয়াদ আনতে যখন মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে থাকেন, জাতির উদ্দেশ্যে যখন কথা বলেন, তখন কিন্তু তাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে হয়, বলতে হয় যে আমরা এই কাজগুলো করার আশ্বাস দিয়েছিলাম এবং এই কাজগুলো করেছি, এটা করতে পারিনি, এটা আমাদের এই সীমাবদ্ধতার কারণে করতে পারিনি, অথবা আমাদের এই সমস্যার জন্য আমরা করতে পারিনি। ঠিক সেরকমই মাননীয় শিক্ষামন্ত্রী যখন আশ্বাস দিয়েছিলেন, এর পরবর্তীতে সকল অনুষ্ঠানে যে কোনো জায়গায় যখন তারা যেতেন, সেখানে কিন্তু তাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে শিক্ষকদের যে আপনারা আশ্বাস দিয়েছিলেন সেগুলো কতটুকু পূরণ করেছেন, সেই বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন। তো এখন এগুলো কিন্তু একটা মেন্টাল একটা প্রেশার, এটা কিন্তু একটা মানসিক চাপ সৃষ্টি করে। সুতরাং তারা যে আশ্বাস দিয়েছেন, এই আশ্বাস তিনি যে ফেসবুক পেজে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো যদি আপনারা একটু দেখেন, আমি এখানে শেয়ার করব, এখানে আপনারা দেখতে পাবেন যে সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে আমরা শিক্ষকদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমি এখানে আপনাদেরকে একদম স্ক্রিনশট দিয়ে এখানে দেখাচ্ছি, আপনারা দেখুন যে শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং মর্যাদা বৃদ্ধি করার জন্য আমরা কাজ করছি। তো এই যে কাজ করার বিষয়টি, এটা গত বছরে এর সাবেক যিনি শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর দীপুমণি, তিনিও কিন্তু এই আশ্বাস দিয়েছিলেন, এরকম কথা বলেছিলেন যে আমরা শিক্ষকদের যদি মর্যাদা বৃদ্ধি করতে না পারি তাহলে আমাদের কারিকুলাম বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং হয়ে যাবে, আমরা বাস্তবায়ন করতে পারবো না কোনো কোনো ক্ষেত্রে। আসলেই সেটা কিন্তু অনেক জায়গায় এরকম হয়েছে যে কিছু কিছু জায়গায় ব্যর্থতা দেখা দিয়েছে। শিক্ষকদের ভালো যদি সন্তুষ্ট রাখা না যায় তাহলে কিন্তু চাপ দিয়ে, আসলে বর্তমান মানুষ এমন একটি প্রাণী যাকে চাপ দিয়ে আসলে সব কিছু করানো যায় না, জোর করে মানুষকে আসলে সকল কাজ করানো যায় না। সুতরাং শিক্ষামন্ত্রী যে কথাগুলো বলেছেন যে হ্যাঁ এগুলো এখন পূরণ করা হবে, তো মানুষ সেখানে কিন্তু অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে তার সেই যে পোস্ট ছিল সেখানে। সুতরাং এইবারে আমার মনে হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী যেহেতু বিভিন্ন জায়গায় বলছেন আমরা চেষ্টা করছি, অবশ্যই আমরা খুব শীঘ্রই একটা ফলাফল দেখতে পারবো। তো সেই ফলাফল দেখার আশায় আমরা রয়েছি, সকলে সেই আশায় করুন। এর আগে আমি বলেছিলাম যে আশায় বুক বাঁধতে পারেন, কিন্তু অনেকে সেটা একটু ঠাট্টা করেছিলেন যে না এই আশায় আমরা আসলে বুক বাঁধতে চাই না। কেউ কেউ হয়তো আমাকে আবার কমেন্টে শিক্ষামন্ত্রীর দলের লোকও বলেছেন, কেউ কেউ বলেছেন যে আমি হয়তো শিক্ষামন্ত্রীর কাছ থেকে টাকা খেয়ে তার পক্ষে কথা বলছি। আসলে সেরকম কিছু নয়। আমরা চাই আসলে তিনি যে কথাগুলো বলছেন এই ওয়াদাগুলো পূরণ করা হোক, এবং সেটা যদি আমরা তার সাথে একটা কম্পিটিশনে যাই তাহলে কিন্তু সেটা টাফ হয়ে যাবে। সুতরাং তার সাথে আমরা লিয়েজু করে তার সাথে সম্পর্ক ভালো রেখেই হয়তো আশা করি তিনি এই যে ওয়াদাগুলো করছেন, একটা সময় গিয়ে যে মানসিক একটা চাপ তৈরি হচ্ছে, এই যে একটা মিডিয়ার যে একটা চাপ তৈরি হচ্ছে, এই চাপের কারণেও হলেও কিন্তু পূরণ করতে বাধ্য হবেন এবং পূরণ করবেন বলে আশা করি। তো সকলেই সেই আশায় বুক বাঁধুন এবং সবাই আলোচনা করুন এবং মাননীয় শিক্ষামন্ত্রীর প্রতি আস্থা রাখুন। আশা করছি আমরা আমাদের যে যৌক্তিক দাবি রয়েছে সেগুলো অবশ্যই সেই সুফল দেখতে পাবো, এবং মাননীয় শিক্ষামন্ত্রী অবশ্যই চিরস্মরণীয় হয়ে থাকতে চাইবেন, কারণ যাবৎকালে অনেক সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো বিশেষ করে বেতন বৈষম্য রয়েছে, শিক্ষকদের বোনাস বৈষম্য রয়েছে, বাড়ি ভাড়ায় বৈষম্য রয়েছে, আরও অনেক সুযোগ সুবিধার ক্ষেত্রে বৈষম্য রয়েছে। সেগুলো যদি তিনি দূর করতে পারেন তিনি ইতিহাসে অবশ্যই একটি চিরস্মরণীয় নাম হয়ে থাকবেন। আশা করছি মাননীয় শিক্ষামন্ত্রী সেই ক্রেডিটটি নিতে চাইবেন এবং সেই ক্রেডিট তিনি অবশ্যই নিতে চান বলে আমার মনে হয়। তো সেই বিশ্বাস আস্থা রেখে আজকে আলোচনা এখানে শেষ করতে চাই, এবং আপনাদেরকে আমি সেই স্ক্রিনশটগুলো আমার এই আলোচনার মাঝে মাঝে দেখিয়ে দিচ্ছি। দেখেছেন অনেকে, এই তার কথাগুলো দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে তিনি আসলেই আন্তরিক। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আবার এখানে আলোচনা শেষ করার জন্য অবশ্যই এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।